নমস্কার, গল্পবাবুর পাঠশালার নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাড়হিম করা ভূতের গল্প ধুলোটে কাগজ। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ভূতের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ধুলোটে কাগজ। গল্প পাঠে বাপি। নিরাপদর মা মারা যাওয়ার পর থেকে তার আর কেউ রইল না। বড় একা পড়ে গেল সে। মাকে ভালোবাসত প্রচণ্ড। মা ছাড়া তার আর কেউ ছিল না। কেমন ফাঁকা ফাঁকা লাগে সারাটা দিন। বাড়িতে মন টিকতে চায় না মোটে। তার ঠাকুরদার আমলে এই বাড়িখানা ৫-৬টা ঘর, বড় পুরনো জিনিসপত্রের ঠাসা, পুরনো আমলের বাক্সপ্যাটরা, তরঙ্গ, কৌটো বৌটো, রাজ্যের ন্যাংরা ট্যাংরা ভাঙা লণ্ঠন থেকে ডালা কুলো সব ডাই হয়ে আছে সারা বাড়িতে। মা যখের মতো সেসব আগলে রাখত, কোনো কাজে লাগবে না জেনেও। কিন্তু নিরাপদ যেদিকেই তাকায় অমনি মায়ের কথা মনে পড়ে যায়, আর হু হু করে ওঠে বুকটা। গাঁয়ের বন্ধুরা আর পাড়া প্রতিবেশীরা অবশ্য তাকে নানা কথাবার্তায় ভুলিয়ে রাখে। শ্রাদ্ধশান্তি মিটে যাওয়ার পর গায়ের মহাজন এবং মাতব্বর পশুপতি রায় একদিন গম্ভীর মুখে এসে বললেন, ওরে নিরাপদ, বাড়িটার বেলি ব্যবস্থা কি করলি? তোর মা যতদিন বেঁচে ছিল কিছু বলিনি। অনাথ বিধবা মানুষ, তার দুঃখ বাড়িয়ে লাভ কি? কিন্তু টাকাগুলো তো আর ফেলে রাখতে পারি নে বাপু, সুদে আসলে সে তো অনেক দাঁড়িয়ে গেছে রে। নিরাপদ হাঁ বলল, আগে কিসের টাকা? পশুপতি রায় একখানা ধুলোটে কাগজ বার করে দেখালো। এই দেখ, তোর বাপের সই, শ্রী অক্ষয় চন্দ্র সরকার ২০,০০০ টাকা হাওলাত নিয়েছিল বাড়ি আমার কাছে বাধা রেখে। সুদে আসলে ১.৫ লাখ ছাড়িয়ে গেছে। বাবাকে নিরাপদর মনেই নেই। সে যখন ছোট ছিল তখন সে মারা যায়। বাপের শৈশবুদও তার চেনার কথা নয়। কিন্তু পশুপতি ডাক সাইটে মানুষ, তার দাপটে সবাই ভীত। পশুপতি রায়ের সুনাম নেই বটে, কিন্তু তার বিরুদ্ধে কেউ টু শব্দটি করার সাহস পায় না। নিরাপদ মিনমিন করে বলল, আগে তা আমাকে কি করতে হবে? পশুপতি রায় ভুরু কুঁচকে বলল, পিতৃঋণ শোধ করা পুত্রের অবশ্য কর্তব্য। তা তুই যদি বাপের ধার ১,৭৫,০০০ টাকা শোধ করে দিতে পারিস তাহলে আর এই ঝামেলায় পড়তে হবে না। নিরাপদ ঢোক গিলে বলে, আগে এত টাকা কোথায় পাবো আমি? আমার তো খাওয়াই জুটছে না। তাহলে তো বাপু বাড়িখানা ছাড়তে হচ্ছে। এই পুরনো ঝুরঝুরে বাড়ির দাম ৩০-৪০ হাজার টাকা ওঠে কিনা সন্দেহ। কিন্তু কি আর করা, কিছু টাকা না হয় আমার নষ্ট হয়ে যাবে। ২ দিন সময় দিলুম, পরশুদিন সকালে এসে বাড়ির দখল নেব। আর শোনো, আমার 2টো পাইক পাহারায় থাকবে। বাড়ির কোনো জিনিস পাচার করা চলবে না। বাড়ির থেকে তো দাম উঠবে না, পুরনো মাল বেচে যদি কিছু টাকা উসুল করা যায়। পশুপতি চলে গেলেন, কিন্তু 2টো সন্ডা মার্কা পাইক বাড়ির বারান্দায় লাঠি হাতে বহাল রইল। দুজনেই ভারী গম্ভীর। নিরাপদ বুঝে গেল সে চাপা কলে পড়ে গেছে। পশুপতি রায়ের থাবা থেকে বাড়িটা বাঁচানোর কোনো উপায় নেই তার। মুকুন্দপুর গায়ে তার আশেপাশে এমন কেউ নেই যে পশুপতির সঙ্গে এঁটে উঠবে। নিরাপদ একটু ভালো মানুষ, আর একটু বোকা, আর একটু ভীতুও বটে। তাই সে বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। বাড়ি ছাড়তে হলে সে যাবে কোথায়? খাবেই বা কি? মা যতদিন বেঁচে ছিল ততদিন পশুপতি কেন উদয় হননি কে জানে। তার মা থাকতে তার খাওয়া পড়ার অভাব ছিল না। মা কিভাবে চালাতো
তা অবশ্য সে জানে না। কখনো জিজ্ঞেস করার প্রয়োজন মনে হয়নি তার। পাইক দুজন তার দিকে রক্তচক্ষুতে তাকিয়ে আছে দেখে সে ভয়ে ঘরে ঢুকে খিল তুলে দিল। পশুপতি কাকা ঘরের জিনিসপত্র সরাতে বারণ করে যাওয়ায় আরও ফাঁপড়ে পড়ে গেছে। ঘরের চাল ডাল টান পড়েছে। ভেবেছিল দু একটা পুরনো বাসনপত্র বেচে দিয়ে চাল ডাল কিনবে, কিন্তু এখন তো তাও হবে না। নিরাপদ এখন কি করবে? কুয়ো থেকে জল তুলে এক পেট জল খেয়ে সে ভিতরের দিকের দাওয়ায় বসে রইল চুপ করে। সামনে দেওয়াল ঘেরা উঠোন, দুপাশে পেঁপে গাছ, একটা আম আর পেয়ারা গাছ। আম গাছে বসে দুটো কাক সামনে ডাকছে। নিরাপদর মাথায় কোনো মতলব আসছে না। দুপুর গড়িয়ে যাচ্ছে, খিদে পেয়েছে প্রচণ্ড, তবু উঠে দুটো ভাত ফুটিয়ে নেওয়ার গরজ নেই তার। মনটা বড্ড খারাপ। এমন সময় সদর দরজায় প্রবল কড়া নাড়ার শব্দ শুনে সে চমকে উঠল। তাড়াতাড়ি উঠে এসে দরজা খুলেই দুপা পিছিয়ে এলো নিরাপদ। দুটো মুস্কো পাইক রেগে গঁজরাচ্ছে। প্রথমজন বলল, এই তোরা তো সাহস যে, তুই পিছন থেকে আমাকে লাথি মেরে পালিয়ে এসেছিস? অন্যজন বলল, বেয়াদব নচ্ছর, তোর এত বুকের পাঁটা যে পিছন থেকে আমার মাথায় গাঁটটা মারলি? নিরাপদ ভয় পেয়ে তোতলাতে তোতলাতে বলে, আগে আমি? কাকুরা কি যা তা বলছেন? আমি মারবো আপনাদের? আমি তো পিছনের দাওয়াতেই বসেছিলাম। প্রথম পাইকটা খপ করে তার চুলের মুঠি ধরে বলল, অন্যায় করে ফের মিথ্যে কথা, দেব খট্টা মোটকে। প্রথম পাইকটা দ্বিতীয় পাইকটাকে সরিয়ে দিয়ে বলল, এই দে আমার হাতে ছেড়ে, গাঁটটা কাকে বলে আমি ছোকরাকে বুঝিয়ে দিচ্ছি। নিরাপদ জীবনে কারো কাছে মারধর খায়নি। সে ভয়ে ভ্যা ভ্যা করে কেঁদে ফেলল, কিন্তু তাতে ভবি ভুল আর নয়। দ্বিতীয় পাইকটা তার ঘাড় ধরে হেডমুন্ডু করে পেল্লায় একটা গাঁটটা বসিয়ে দিল। নিরাপদর মাথাটা ঝনঝন করে উঠল। এমন সময় তাকে হঠাৎ ছেড়ে দিয়ে দ্বিতীয় পাইকটা প্রথম পাইকটার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, এই বিষ্ণু, তুই আমার পিঠে কিল মারলি কেন রে? লোকটা অবাক হয়ে বলে, আমি তোকে কিল মারলাম? বলিস কি? আমি তো তোর থেকে এই 3 হাত দূরে দাঁড়িয়ে আছি। মিথ্যে কথা বলার জায়গা পাস না? মিথ্যে কথা। কিল মেরে ফের ভালো মানুষ সাজা হচ্ছে? বুঝেছি। একটু আগে যখন আমি বারান্দায় বসে গুনগুন করে রামপ্রসাদী গান গাইতে গাইতে একটু ঢুলে পড়েছিলুম, তখন তুই কাটটা মেরে গিয়েছিলি। ভালো মানুষের মতো তপাতে বসে পড়েছিস। দেখ পটা, বেশি বাড়া ভালো না। জ্যৈষ্ঠী মাসে কর্তাবাবুর বাগানের কাঁঠাল চুরি করে আমার ঘাড়ে দোষ চাপিয়েছিলি, সে কথা আমি ভুলিনি। হিরু পাইকের নাগরা জুতো হারিয়ে ফেলে আমাকে চোর বলে বদনাম দিলি, তাও তোকে আমি ছেড়ে দিয়েছি। আজ তোকে ছাড়ছি নে। দেখ বিষ্ণু, লাই দিলে কুকুরও মাথা চেপে বসতে চায়। তোর বহুত বেয়াদপি এতদিন আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আজ আর নয়। তোরা শেষ দেখে ছাড়ব। এই বলতে বলতে দুজনের মধ্যে ধুমধুমার লড়াই বেঁধে গেল। নিরাপদ খিদের তেষ্টা ভুলে দুই পাইকে লড়াই দেখতে লাগলো। মারামারি করতে করতে দুজনে জড়াজড়ি করে গড়াতে গড়াতে রাস্তায় গিয়ে পড়ল। হৈ হৈ শুনে লোকজন ছুটে এসে ভিড় করে ফেলল। যত লড়াই হোক একসময় তো শেষ হয়। এটাই হলো। আধ ঘন্টা বাদে ধুলো মাখা দুটো পেল্লাই চেহারার লোক, ছেঁড়া চুল, ফোলা চোখ, নখ দাঁত আর রক্ত মাখা ঠোঁটে উঠে দাঁড়িয়ে টলতে টলতে যে যার বাড়ি চলে গেল। নিরাপদর দিকে ফিরেও তাকালো না। কিন্তু কী নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লাগলো সেটা নিরাপদ এখনও বুঝতে পারল না। তবে সে মনের আনন্দে রাত্রিবেলা ডাল ভাত রান্না করে খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালেই পশুপতি রায় সদল বলে এসে হাজির। চোখ পাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, কিরে, তুই নাকি আমার পাইকদের মেরে তাড়িয়ে দিয়েছিস? এত স্পর্ধা তোর হয় কি করে? নিরাপদর এক গালে মাছি। সে হাঁ করে কিছুক্ষণ সভয়ে চেয়ে থেকে বলল, আগে আগে কর্তাবাবু, আপনার পাইকদের মারধর করার মতো অবস্থা আমার নয়। আমি তাদের
ভয়ে দরজার খিল এঁটে দিয়েছিলাম। পশুপতি ফের হুঙ্কার দেয়, মিথ্যে কথা, 4-5 জনে দেখেছে তুই 2টো পাইককে উদম মেরেছিস। একজনের একটা চোখই বোধ হয় গেছে, পটার 2টো দাঁত পড়ে গেছে। আমি থানায় কেস ঠুকে দিয়ে এসেছি, তোকে তারা এসে হাতকড়া পরিয়ে নিয়ে যাবে। 7টি বছর যাতে জেলের ঘানি টানতে হয় সে ব্যবস্থা করে রাখছি আমি। নিরাপদও ভয়ে একেবারে সিটিয়ে গেল। মিনমিন করে তবু বলল, আগে আগে তারা তো নিজেদের মধ্যেই মারপিট করছিল, নিজের চোখে দেখা। এখন নিজের পিঠ বাঁচাতে গল্প ফাঁদছিস, তাই তো? যাকে যা বলার আদালতে বলিস, বাঘা উকিলের জেরায় সব কথা বেরিয়ে পড়বে। আজ থেকে 4 জন পাইক এ বাড়িতে মোতায়েন থাকবে। গড়বড় দেখলেই না লাঠি পেটা করার হুকুম দিয়ে যাচ্ছি। এবার আরও বড় মাপের 4 জন পাইক বহাল হলো। তাদের চেহারা দৈত্য দানবের মতো। তারা বড় বড় সরকি আর রামদা হাতে সামনের বারান্দায় এঁটে বসল। নিরাপদও ফের কাঁপতে কাঁপতে দরজার খিল তুলে ভিতরের বারান্দায় বসে রইল। কি যে হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। একটু বাদেই বাইরে থেকে প্রবল হুটোপাটি করে চেঁচামেচির শব্দ পেয়ে সে চমকে উঠল। দৌড়ে গিয়ে জানলায় উঁকি মেরে দেখল, তাতে শরীর হিম হয়ে গেল তার। দেখল একটা 20-21 বছরের রোগাভাগা চেহারা ছেলে 4 জন দৈত্যদানবের মতো পাইককে দামাদাম লাঠি পেটা করছে। পাইকরাও লাঠি সরকি দাঁ চালাচ্ছে বটে, কিন্তু ছেলেটা তাতে কিছুই হচ্ছে না। বরং উল্টে ছেলেটার লাঠির ঘায়ে পাইকদের কারোর মাথা ফাটছে, কারোর কনুই ভাঙছে, কেউ হাঁটু মুড়ে বসে পড়েছে, আর সবাই মিলে আর্তনাদ করছে, চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, মেরে ফেললো, কেটে ফেললো। কয়েক মিনিটের মধ্যেই লড়াই শেষ। 4 জন পাইক চিৎ পটাং হয়ে পড়ে রইল, সাড়া নেই কোনো। ছোকরাটাকে ভারী চেনা চেনা ঠেকল নিরাপদর, কিন্তু ঠিক চিনতে পারল না। তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এসে সে বলল, এই তুমি কে ভাই? কিন্তু কোথায় কে? ছোকরা চিহ্ন মাত্র নেই, কিন্তু তার পরিত্যক্ত লাঠিটা বারান্দায় পড়ে আছে। লাঠিটা তুলে নিয়ে নিরাপদ হাঁ করে চেয়ে রইল। হঠাৎ শিউরে উঠে সে বুঝতে পারল ছোকরাটা হুবহু তারই মতো দেখতে। আয়নায় সে নিজের চেহারাটা যেমন দেখেছে, অবিকল সেই চেহারা, তাই এত চেনা চেনা ঠেক ছিল বটে। স্তম্ভিত হয়ে সে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় একটা পুলিশের জিপ এসে বাড়ির সামনে থামল। দারোগাবাবু এবং জোনাচারেক সেপাই এসে থমকে দাঁড়ালো। 4 জন ভূতপতি পাইক তার দিকে পর্যায়ক্রমে চেয়ে দারোগাবাবু বললেন, তাহলে যা শুনেছি তা মিথ্যে নয়। তাড়াতাড়ি লাঠিটা ফেলে দিয়ে নিরাপদ জোর হাত করে বলল, আগে আগে দারোগাবাবু, কোথা থেকে একটা উটকো ছেলে এসে এই কাকুদের মারধর করে গেছে। আমার আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। দারোগাবাবু থমথমে মুখ করে বলল, বটে, তা ছোকরাটা কে শুনি? চিনি না। তুমি না চিনলেও আমরা তাকে বিলক্ষণ চিনি হে। তার নাম নিরাপদ সরকার, তাই না? নিরাপদ কাঁপতে কাঁপতে বলল, বিশ্বাস করুন, বিশ্বাস করুন দারোগাবাবু, এই পাইক কাকুদের ধারে কাছেও আমি আসিনি। আমি আমি দরজায় খিল দিয়ে। দারোগা হাত তুলে বললেন, থাক, আর বলতে হবে না। এবার আমার সঙ্গে লক্ষ্মী ছেলের মতো থানায় চলো দেখি। তোমাকে অবশ্য বিশ্বাস নেই, আমাদের ওপরেও হামলা করতে পারো, তাই আগেই সাবধান করে দিচ্ছি। বেগরবাই দেখলে কিন্তু গুলি চালিয়ে দেবো। অগত্যা থানাতেই যেতে হলো নিরাপদকে। থানায় একজন মস্ত গোপওয়ালা হোমড়া চোমড়া গোছের লোক বসেছিলেন, চোখে কুটি আর খুব রাশভারী মুখ। দারোগাবাবু তাকে দেখেই লম্বা সেলুট দিয়ে বললেন, স্যার আপনি এখানে? হ্যাঁ আমি। ফোনে বড় কর্তার জরুরি হুকুম পেয়ে আসতে হলো।
তা এই ছেলেটাকে ধরেই বা এনেছেন কেন? দারোগাবাবু তখন সবিস্তর নিরাপদ গুন্ডামির কথা বলে গেলেন। শুনে রাশভারী লোকটা আপাদ মস্তক নিরাপদকে একবার দেখে নিয়ে জিজ্ঞেস করলেন, কিরে, বয়স কত? ভয়ে নিরাপদর গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। ক্ষীণ কণ্ঠে বললেন, আগে 20-21 হবে। বলি, পুলিশে চাকরি করবে? নিরাপদ ব্যাপারটা বুঝতে না পেরে গোলমেলে মাথা নিয়ে চুপ করে রইল। ভুলই শুনে থাকবে। সে আজকাল ভুল শুনছে, ভুল দেখছেও। রাশভারী লোকটা বলল, পুলিশে আজকাল ডাকাবুকো লোকের খুব অভাব। আমরা তোমার মতো বাহাদুর ছেলেকেই চাই। দেরি নয়, আজকেই জয়েন করো। আজই সদরে গিয়ে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাঠিয়ে দিচ্ছি। সবাই হাঁ করে রইল। পরদিন সকালেই পশুপতি রায় এসে হাজির। গোঁফ ঝুলে গেছে, চোখে করুণ দৃষ্টি। হাত জোর করে বলল, বাবা, বাবা নিরাপদ, এবারের মতো মাফ করে দে বাপ। জালিয়াতির দায়ে যদি জেল খাটাস তাহলে এই বুড়ো বয়সে কি বাঁচবো? মাফ করে দে বাপ। এই তোর বাপের ধারের কাগজ ছিঁড়ে ফেলে দিচ্ছি। নিরাপদ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, লে হালুয়া। অসংখ্য ধন্যবাদ আমাদের গল্পটি শোনার জন্য। আমাদের গল্পগুলি আপনাদের কেমন লাগছে? আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। কমেন্টস বক্সটি খোলা রইল, আমাদেরকে কমেন্টস করে জানান। আপনাদের মতামত পেলে আমরা আরও নতুন নতুন গল্প আপনাদেরকে শোনাতে সাহস পাব। আপনাদের মতামত আমাদেরকে আরও সাহসী করে তুলবে। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আরও একটি নতুন পর্ব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গল্পবাবুর পাঠশালার সাথেই থাকুন। ধন্যবাদ।